This track was downloaded from FusionBD.com. শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আমি জানি যে আজকে অনেক আয়োজনের পরেও অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে ভূত এফএম মিস করতে পারেন। তাদের জন্য সুখবরটি হচ্ছে আপনারা আবারও এই এপিসোডটা শুনতে পারেন। আর সেই জন্য যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040 এবং সিলেক্ট করুন চ্যানেল 22 ফ্রম এনি এয়ারটেল কানেকশন, এবং আপনি দেখবেন যে তারপরে এপিসোডের অপশনগুলো চলে আসছে। যেটা পছন্দ হয়, যেটা শুনতে চান বা যেটা মিস করেছেন, সেই এপিসোডটা শুনতে পারেন। নাও listeners can get the Bhoot FM tune as their caller tunes, my tunes from Airtel. Bhoot FM tune code is 92125. You can activate it by sending SMS. And সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা SMS করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে। লিখে ফেলুন CT স্পেস 92125 92125। এই নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটাই হচ্ছে টিউনের কোড, এবং এটা পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। আর প্রতিদিনের মতো আজকেও দেখতে পাচ্ছি যে অনেক SMS আগে থেকে এসে বসে আছে। আমি চাই যে আমরা শুরু করার পরে SMS গুলো আসুক, তাহলে আরো বেশি ভালো হয়। অনেকে আগে থেকেই লিখছেন যে অনেক ভয় পাচ্ছেন। না, আমরা সঠিক তথ্য চাই আপনাদের কাছ থেকে, যে আসলে যেমন লাগে শো তেমনই বলবেন। ভূত এফএম কেমন লাগছে সেটাই বলবেন। শুরু হওয়ার আগে কিভাবে বুঝলেন যে ভালো লাগছে। আর শুরুতেই বলে দিই যে আমাদের SMS করার যে নিয়মটি, আপনার এয়ারটেল নাম্বার থেকে অথবা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের SMS করুন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এছাড়াও আপনি আমাদের ইমেইল করতে পারেন। অবশ্যই সেটা যদি আপনাদের বড় কোনো ঘটনা থাকে, যে ঘটনাটা আপনার আগামী সপ্তাহে চান এই স্টুডিওতে এসে নিয়ে শেয়ার করতে, বা চান যে আমি পড়ে শোনাই, তাহলে আমাকে অবশ্যই ইমেল করুন। ইমেল করতে হবে আপনাকে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। অ্যান্ড দ্য ইমেল অ্যাড্রেস ইজ bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radio RADIOFOORTI.FM। এই হচ্ছে অবস্থা। আমি দেখতে পাচ্ছি অনেক SMS রয়েছে, এবং আমি ইনশাআল্লাহ আপনাদের SMS গুলো একটা পড়বো, এবং আমি জানি যে SMS পড়লে আপনারা খুশি হন, না পড়লে অনেক কষ্ট পান। আমি বুঝি, সবাই বোঝে, মাসুম বোঝে না। তো আমি এখন সরাসরি ঘটনায় চলে যাই। আপনাদের পাঠানো ঘটনা দিয়েই শুরু করছি। আমাকে SMSটি পাঠিয়েছেন আবু তোহা মোহাম্মদ তামাম। এটা কি তামিম হবে কিনা আমি ঠিক জানি না। তিনি একজন পেশায় একজন ছাত্র, মিরপুর 1-এ তিনি থাকেন, এবং তিনি বলছেন যে আমার এই ঘটনাটি 2004 সালের, তখন আমি সবেমাত্র ক্লাস 9-এ। ঘটনাটি আমরা যে বাসায় ভাড়া থাকতাম সে বাসাকে কেন্দ্র করে। বাসাটি মিরপুর বাংলা কলেজের পাশে কোনো এক এলাকায় অবস্থিত। গোপনীয়তা রক্ষার জন্য বাসার নাম উল্লেখ করলাম না। 3তলা বাসাটির 3য় তলায় বাড়ির কেয়ারটেকার এবং 2য় ও নিচতলায় ভাড়াটিয়া থাকত। বাসাটির পরিবেশ খুব সুন্দর ছিল, এবং বাসাটি অত্যন্ত সুন্দর পরিকল্পনা মাফিক তৈরি করা হয়, কারণ এই বাসাতে বাড়িওয়ালাদের থাকার কথা ছিল, কিন্তু বাড়িওয়ালি মারা যাবার পর তারা সপরিবারে আমেরিকা চলে যায়। 2001 সালে নিচতলা ভাড়া নেই আমরা। প্রথম 2 বছর কোনো সমস্যা হয়নি, কিন্তু 3য় বছর থেকে সমস্যা শুরু হতে থাকে। বাসার পশ্চিম পাশে একটি অগভীর জলাশয় ছিল, এবং জায়গাটি ফাঁকা ছিল, কেউ সেখানে যেত না। আমি একদিন গভীর রাতে হঠাৎ ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। শব্দটি সেই জলাশয়ের দিক থেকে আসছিল। প্রথমে আমি এটাকে তেমন আমলে দেই নাই, কিন্তু সেই থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের শব্দ শুনতে লাগলাম, যেমন কুকুরের কান্নার শব্দ, বিড়ালের কান্নার শব্দ। আমার পরিবারের সবাইও সেই শব্দ শুনতে পেত, কিন্তু শব্দের কোনো উৎস খুঁজে পাওয়া যেত না। আজব ব্যাপার হচ্ছে, শব্দগুলো শুধু আমার পরিবারের সবাই শুনতে পেত, অন্য ওপরতলা বা অন্য বাড়ির কেউ পেত না। বাড়িতে মোট 5টি রুম ছিল, সবগুলো আমরা ব্যবহার করতাম না। একটি রুম খালি ছিল। তো এবার আমি গভীর রাতে একবার সেই রুম থেকে মানুষের কথা বলার ফিস ফিস শব্দ শুনতে পেলাম। আমি হতবাক হয়ে গেলাম, কিন্তু এসবকে তেমন গুরুত্ব দেইনি।
এবার শব্দ আসা শুরু করলো আমাদের লিভিং রুমের সাথে টয়লেট থেকে। সেখানে কান্নার শব্দ, কিন্তু টয়লেট ছিল ফাঁকা। এরপর টয়লেটের লাইট কেটে গেল। নতুন লাইট লাগানোর 3 দিনের মাথায় আবার লাইট কেটে যায়। এভাবে 1 মাসে 10টি লাইট পরিবর্তন করা হয়। ইলেকট্রিশিয়ানকে ডেকে আনার পরও সে লাইনে কোনো সমস্যায় খুঁজে পায়নি। তারপর থেকে টয়লেটটিতে আমরা লাইট লাগানো বন্ধ করে দেই। আমার মা বরাবরই অত্যন্ত সাহসী ও পরহেজগার। তিনি প্রচুর আমল ও ইবাদত করতেন। তো এসব ঘটনা প্রত্যক্ষ করার পরও তিনি ভয় পেতেন না। তো আমার মা পাশের বাড়ি এক পুরাতন ভাড়াটিয়ার কাছে জানতে পারেন যে আমাদের বাসার যে টয়লেটটিতে সমস্যা হচ্ছিল, সেই টয়লেটটি বেশ কয়েক বছর আগে একটি কাজের মেয়ে আত্মহত্যা করে, যেটি আমরা আগে জানতাম না। পরে কেয়ারটেকার ক্ষমা প্রার্থনা পূর্বক সে আমাদেরকে কথাটি জানায় এবং সে স্বীকার করে। কিন্তু সমস্যার এখানেই শেষ নয়। এসব জানার পরেও আমাদের বাসাটি ছাড়ার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, কারণ আমার মা জানতে চেয়েছিলেন বাসাটির আসল সমস্যা কোথায়। এবার সমস্যা হলো আমার মায়ের বেডরুম সংলগ্ন টয়লেটের। সমস্যাটি হলো টয়লেটে কোনো পানির কল ধরলে ইলেকট্রিক শক খাওয়ার মতো অনুভূতি হতে লাগলো, যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে ছিল না। এই সমস্যার কিছুদিন পর আমার জন্মদিনের আগের দিন বিকেলে আমরা খাটে শুয়েছিলাম। হঠাৎ ঘুমের মধ্যে আমি স্বপ্নে ওই খাটেই আমাকে বসা দেখলাম এবং 7-8 বছর বয়সী ছোট ছেলে দরজা দিয়ে আমার রুমে প্রবেশ করে আমার খাটের কাছে এসে দাঁড়ায়। ছেলেটির গায়ের রং ছিল কুচকুচে কালো। আমি ভয় পেয়ে গেলাম তাকে দেখে। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুই, তোর মা এবং পরিবারের সবাই এখান থেকে চলে যায়, না হলে একটা বড় ক্ষতি হয়ে যাবে। কথাটি বলার পরপরই সে অদৃশ্য হয়ে গেল আর আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। আমার কাছে ব্যাপারটি স্বপ্ন মনে হলো না, মনে হলো সত্যিই ছেলেটি এখানে এসেছিল। তো আমি মাকে গিয়ে সব বললাম। তিনি আমাকে অভয় দিলেন। ঘটনার পরের দিন আমার জন্মদিন ছিল। তো আগের দিন বিকেলে ঠিক সেই সময়ে, আমি যে সময় ছেলেটিকে স্বপ্নে দেখেছি, ঠিক সেই সময়ে আমার মা ফ্লোরে পা পিছলে পড়ে যায় এবং তার কোমরের হাড়ে ফ্র্যাকচার হয়ে যায়। প্রায় 4 মাস পর্যন্ত তিনি বিছানায় শুয়েছিলেন। এরপর আমি মাকে বাসা পরিবর্তনের কথা বলি, কিন্তু আমার মা তখনও বাসা ছাড়তে চাচ্ছিলেন না। এর কিছুদিন পর আমাদের বাসায় এবং ওপরতলায় এক ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়। যদিও ডাকাতেরা আমাদের বাসা থেকে তেমন মূল্যবান কিছু পায়নি, কিন্তু আজব ব্যাপার হচ্ছে ডাকাতরা যাবার সময় আমাকে এবং মাকে এই বাসা ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করে। তারা বলে যে এখানে আপনারা থাকতে পারবেন না, সবাই শেষ হয়ে যাবেন। কিন্তু কেন শেষ হয়ে যাব তার ব্যাখ্যা তারা দিতে পারেনি। শুধু বলেছে এই বাসায় সমস্যা আছে। আর এই সতর্ক বার্তা শুধু আমাদের জন্যই কেন তা বুঝতে পারলাম না। তো এই ঘটনার পর আমরা বাসা পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করি। বাসা ছেড়ে যাওয়ার 2 দিন আগে আমার মা মেডিটেশনরত অবস্থায় এক ভয়াবহ দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন যে তার বেডরুমের এক পাশে অনেক গভীর গর্ত এবং সেই গর্তের মধ্যে দিয়ে পাশাপাশি শোয়া অবস্থায় 2টি পাথরের কালী মূর্তি শুয়ে আছে। মূর্তিগুলো দেখতে 100 বছরের পুরনো মনে হয়। তারপরও আমরা নতুন বাসায় চলে আসি এবং বাসাটি ছেড়ে দিই। আমার মা আমাকে তিনি যা দেখেছেন বললেন। এই বিষয় নিয়ে আমি অথবা আমার মা আর কেউ কারোর সাথে কোনো এই ব্যাপারগুলোতে নিয়ে শেয়ার করিনি। এই ছিল ঘটনাটি সম্পূর্ণ সত্যি এবং আমার ও আমার পরিবারের জীবনের সাথে ঘটে যাওয়া। এখানে বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ শ্রোতার উপর নির্ভর করে। আমার নাম সুব্রত কুমার দাস। আচ্ছা, আরেকটা ঘটনায় চলে গেছিলাম আমি। এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি আরো একবার বলি। পাঠিয়েছেন আমাদেরকে আবু তোহা মোহাম্মদ তামাম, ছাত্র তিনি, এবং মিরপুর 1-এ তার বাসা, ঢাকায় তিনি বাস করছেন। এই ছিল ঘটনা। এর মধ্যে দেখতে পাচ্ছি যে আপনাদের অসংখ্য SMS চলে এসছে। আমাকে দীপ্ত লিখেছেন যে ভাইয়া নতুন তিনি আমাদের সাথে জয়েন করেছেন। এছাড়াও আমাদের সাথে জয়েন করেছেন বাঁধন ফ্রম চিটাগং এবং আজ তিনি তার ছোট ছেলে অন্তরকে নিয়ে, অন্তর একা একা শুনছে তিনি বলছেন যে তার হাজবেন্ড বাসায় নেই এবং তার খুবই ভয় করছে। আচ্ছা, এছাড়াও মিস্টার মোহাম্মদ তুফান আমাদের কুমিল্লা থেকে লিখেছেন যে ভাইয়া আমি নতুন, আমাদের সাথে তিনিও জয়েন করলেন। এছাড়াও চিটাগং থেকে দীপু বলেছেন প্লিজ ভাইয়া আজকে আমার SMS-টা পড়ো। আমি পড়ে ফেললাম আপনার SMS। আমাকে পিয়াস SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে। এছাড়াও আমাকে সবুর খান SMS করেছেন। এছাড়াও আমাকে SMS করেছেন, দেখতে পাচ্ছি এখানে সোহান, তিনি রেগুলার আমাদের সাথে থাকেন এবং রেগুলার আমাদের সাথে শোনেন, সেটা জানিয়েছেন। আশিক, পপি, প্রিয়া, প্রীতু,
এবং আমাদেরকে গৌরীপুর থেকে তারা এসএমএস করেছেন এবং তারা বলেছেন যে তারা ভূত এফএম অনেক পছন্দ করেন। ফারুক আমাদের এসএমএস করেছেন, লিখেছেন আমি 1 মাস পর ভূত এফএম শুনছি। মানিক আমাদের এসএমএস করেছেন আমাদেরকে নামটা লেখেনি, শুরুতেই বলেছেন ডিয়ার রাসেল। আমি জানি না যে আপনার নামটা কি, শুরুতে নামটা লিখবেন তাহলে খুব সুবিধা হয়। দেলোয়ার নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা থেকে লিখেছেন এবং তিনি এবং তার রুমমেট একসাথে ছাদের উপরে বসে ভূত এফএম শুনছেন এই শীতের রাতে। অনেক কষ্ট হচ্ছে, আপনারা নিচে চলে যান কারণ অসুখ করবে এখন ছাদে থাকলে। রনি আমাদের ময়মনসিং থেকে লিখেছেন যে আজকের ঘটনাগুলো তার ভালো লাগছে, কেবল ঘটনাগুলো বলাটা ঠিক হচ্ছে না, মাত্র একটা ঘটনা বলা হয়েছে। রিফাত তিনি কক্সবাজারের বিচে বসে আছেন এবং ভূত এফএম শুনছেন এবং তিনি অসম এনভায়রনমেন্ট, রাইট, শোনাটা আপনি অনেক মজা করে শুনছেন বুঝতে পারছি। সাগর আমাদের এসএমএস করেছেন ভূত এফএম শুনছেন। মুনমুন শান্তিনগর থেকে লিখেছেন যে সামটাইমস আই থিঙ্ক যে তিনি কখনো সময় তার মনে হয় যে ঘটনাগুলো হয়তো সত্যি নয়। হু নোস, আমি ঠিক জানি না, আপনারাই ঘটনা পাঠান। সুতরাং আপনারা যদি সত্যি ঘটনা পাঠান তাহলে ডেফিনেটলি সেগুলো সত্যি। ব্র্যান্ড বস আমাদের লিখেছেন, জাহিদুল আমাদের এসএমএস করেছেন, আনিকা কবির আমাদের এসএমএস করেছেন, জিকু আমাদের এসএমএস করেছেন, আরো অনেকে এসএমএস করেছেন। আমরা ঘটনায় চলে যাব, তবে তার আগে কোনো ব্রেক কি আমাদের দরকার আছে? এখন আগে আমরা ঘটনায় যাবো, একটা ছোট্ট ব্রেক নিয়ে আসছি এবং ফিরে আসছি একটু পরেই। যাবার আগে জানিয়ে দিই যে আপনারা যারা এসএমএস করতে চান তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের এসএমএস করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। Stay tuned to Radio Furti and don't stop the Furti.
চিটাগং থেকে দীপু লিখেছেন যে মানে যারা ভয় পাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের আসলে কিছু বলা নেই, আপনারা এনজয় করছেন ভয়টাকে। চিটাগং থেকে দীপু আমাদের SMS করেছেন, আমি আর একা ভয় পাচ্ছি। আচল এবং অর্ণি আমাদের খুলনা থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে উই আর টু সিস্টার্স, এবং তারা দুজনেই আমাদের সঙ্গে রয়েছেন একসাথে। সো থ্যাংকস ফর বিইং উইথ আস। এবং যারা SMS পাঠাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা SMS পাঠাচ্ছেন এখন নিয়মটা জানেন না, তাদেরকে বলে দেই, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর চলে যাব আবারও ঘটনায়, এবং আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, তার নামটা আপনার নামটা বলুন প্লিজ। আচ্ছা, এক সেকেন্ড, আমার মনে হয় যে ওখানে একটু সমস্যা আছে, আপনি বরং আমাদের সাথে এইখানে এসে জয়েন করেন প্লিজ। জি ঠিক আছে, একটু কাছ থেকে বলতে হবে। ওকে, হ্যালো ওকে, হ্যালো লিসনার্স, আমি মোহাম্মদ ইরফান খন্দকার বলছি পাইনিয়ার ডেন্টাল কলেজ থেকে। ফার্স্ট অফ অল আমি এই অপরচুনিটি নিতে চাই কিছু মানুষকে ধন্যবাদ জানানোর জন্য, স্পেশালি সব লিসনার্স যারা এখন শুনছেন, এবং পাইনিয়ার ডেন্টাল কলেজে আমাদের 14 ব্যাচের যারা স্টুডেন্ট আমাদেরকে সাপোর্ট করার জন্য, এবং যারা শুনছেন এখন আমাদের কলেজের সিনিয়র ভাই বোনেরা এবং জুনিয়ররা যারা শুনছেন, থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট। এবং অলসো টিচার্স যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আমিও বলবো যারা ইন্সপায়ার করেছেন আপনাদেরকে, তাদেরকে বলবো বেশি বেশি করে ইন্সপায়ার করুন, যাতে আমরা বেশি বেশি করে গেস্ট পাই এবং আপনাদের ভালো ভালো সব ঘটনা উপহার দিতে পারি। থ্যাংক ইউ গাইস। প্রথমে আমরা এখন কাহিনীতে চলে যাই। আচ্ছা, কাহিনীটা হচ্ছে পল্টনের একটা বাসায় আর কি হয়। আমার বাসাটা হচ্ছে আমার ফুপির বাসা। তো কাহিনীটা হচ্ছে আপনার 15-16 বছর আগের কাহিনী হবে। আমি তখন ক্লাস 2 বা 3-তে পড়ি আর কি। তো আগে বাসার একটু ইতিহাস না বললে হয় না। তো বাসাটা হচ্ছে 5তলা বিল্ডিং একটা, এবং খুব পুরানা বিল্ডিং। তো বিল্ডিং এর একটা ট্র্যাজেডি হয় আর কি, মানে বিল্ডিং এর 5তলায় যে ফ্ল্যাট ছিল, আর এটা যেহেতু অনেক পুরানো মানে স্টাইলের বিল্ডিং, সো এক একটা ফ্লোরে অনলি একটা করে ফ্ল্যাট, খুব বড় ফ্ল্যাট আর কি, 3000 স্কোয়ার ফিটের মতো। টপ ফ্লোর যেটা ছিল আর কি, ওখানে মানে একজন খুব চঞ্চল একটা ছেলে ছিল যে আর কি অ্যাক্সিডেন্টের কারণে ওখানে মারা যায় আর কি। মানে ওই বাসার যে সিলিংটা ছিল নর্মালি অন্যান্য ফ্লোরের থেকে এটার সিলিং এর হাইটটা অন্যান্য মানে ফ্ল্যাট থেকে একটু কম ছিল। সো বিছনা থেকে একজন লাফ দিয়ে সিলিং ধরতে পারে এরকম একটা হাইট ছিল। তো খেলা করতে করতে একদিন সে লাফ দিয়ে ফ্যান মানে ঘুরছিল সিলিং এ, এবং তার মাথা ওখানে ফ্যানের মধ্যে লেগে মানে ইনজুর্ড হয় এবং ব্লিডিং এর কারণে মারা যায়। তো এরপর থেকে ভাড়াটিয়ারা চলে যায়, কিন্তু যারাই আসে ভাড়াটিয়ারা কেউ থাকে না আর কি। মানে আসার পর হয়তো কয়েক মাস এরপরে চলে যায়। তো এইভাবে যখন দেখা গেল যে আসলে কেউ আসছে না, ভাড়া হচ্ছে না, কেউ কোনো ভাড়াটিয়া এখানে থাকছে না, তো বাড়িওয়ালা যিনি ছিলেন মানে আমার ফুপি, তো উনি চিন্তা করে যে ঠিক আছে আমরাই থাকি। ওনারা যদিও দোতলায় থাকতো, তো ওনার মেয়ে আমার ফুফাতো বোন আর কি, তো উনি চিন্তা করলো যে আমি উপরে থাকি। ওনার এক ছেলে আছে, আমার মানে রিলেশনে আমার নেফিউ হয়, তো যদিও আমার থেকে বয়সে অনলি 2 মাস ছোট। তো মানে আমার তো ওনারা দুইজন আর কি মানে ইয়েতে টপ ফ্লোরে থাকতো। তো ওখানে আমি, আমার ছোট ভাই এবং আমার যে নেফিউ ওর নাম রাজিন, আমরা 3জন ওখানে যে বারান্দাটা ছিল আর কি, বিশাল বড় বারান্দা, ওখানে আমরা মানে ক্যারাতে প্র্যাকটিস করতাম আর কি। আমার বাবা হচ্ছে একজন মার্শাল আর্টস এনথুজিয়াস্ট, সো আমাদেরকে ছোট থেকেই চেয়েছিল আর কি যে মানে সেলফ ডিফেন্সের জন্য মার্শাল আর্ট শেখানোর জন্য। সো আমাদের একজন সেন্সে ঠিক করা হলো, এবং সে প্রত্যেক সপ্তাহে একবার করে বা তিনবার করে আমাদের এসে ওখানে শেখাতো আর কি, বারান্দাটা আমরা শিখতাম। তো এখন যে কাহিনীটা হলো আর কি, তো ফার্স্ট অফ অল মেইন কাহিনীর আগে বলতে হয় যে আমি ওখানে আমার কিছু ওখানে কিছু মানে অদ্ভুত অনুভূতি হয়েছিল আর কি। ওইটা এই জিনিসটা আমি আগে বলতে চাই। একদিন এরকম মানে আমরা ওখানে প্র্যাকটিস করতাম বিকালে থেকে সন্ধ্যা হয়তো 7টা বা 8টা পর্যন্ত আর কি, 3 ঘন্টা। তো আমরা যখনই আমাদের হতো আর কি, পানি পিপাসা লাগতো, আমরা বারান্দা থেকে বের হয়ে ডাইনিং স্পেসে এসে পানি খেয়ে আবার চলে যেতাম। তো বেশ দূর ছিল আর কি বারান্দা, ডাইনিং স্পেস, এবং মাঝখানে একটা বড় হলওয়ে ছিল,
এবং এই হলওয়ের ডান দিক এবং বাম দিক এক একটা দরজা ছিল, যে দরজাগুলোতে বিভিন্ন রুমে ঢুকে আর কি। তো এরকম একদিন আমি পানি খেতে আসলাম, পানি খেলাম, খেয়ে যখন আমি ব্যাক করছি তখন সন্ধ্যার পর আর কি, আমাদের প্র্যাকটিস প্রায় শেষের দিকে চলে আসছে। তো আমি ব্যাক করার সময় যে হলওয়েটা, ওই হলওয়েটা খুব একটা উজ্জ্বল মানে ছিল না, মানে ওখানে অনলি একটা লাইটই ছিল, 60 ওয়াটের একটা বাল্ব ছিল। সো আপনারা বুঝতে পারছেন যে একটা ব্রাইটনেস কত হতে পারে, অনেক লম্বা হল। তো এখন ওইখানে আমি যখন হাঁটা শুরু করলাম, ওই হলওয়ের মাঝপথে বাথরুমের দরজা ছিল আর কি, ওখানে একটা বাথরুম ছিল। তো আমি হাঁটা শুরু করলাম, যখন বাথরুমের দরজাটা পার করার পর আমি আমার পিছে আমার মতো ফুটস্টেপস আর কি শুনতে পারলাম। মানে ফ্লোরটা যেহেতু ছিল মোজাইকের আর পুরানা ছিল, সো ওখানে মোজাইকের, আসলে ভাই আপনি মনে হয় বুঝতে পারবেন, মানে মোজাইকের যদি পুরান ফ্লোর হয়, পাড়া দিলে কিন্তু একটা শব্দ হয়, কিচকিচ করে একটা শব্দ হয়। তো আমি তো হাঁটলে অনলি আমার শব্দই শুনবো, আমি তো অন্য কারো শব্দ শুনবো না। কিন্তু আমি ওই সময় আমার পিছে অন্য মানে আরেকজনের শব্দ শুনতে পারছিলাম। তো আসলে আমি ওই সময় ওই জিনিসটা অত ভাবে মূল ঘটনায় চলে যায়। তাহলে মূল ঘটনাটা এই জিনিসটার পরে মানে আমার একটু হয়েছিল যে এখানে একটু মানে কোনো ঝামেলা থাকতে পারে। আমি আসলে ছোট ছিলাম, আমি জিনিসটা করতে পারিনি। তো কিছুদিন পর থেকেই আমাদের ওখানে প্র্যাকটিস বন্ধ করে দিল। আমার বাবা বললো যে না, এখানে না, অন্য জায়গায় আমাদের ঠিক করা হলো। তো আমি তখন রাজদিনকে জিজ্ঞেস করলাম যে কি এরকম কেন। তখন ও তো প্রথমে বলতে চায় না আমাকে, পরে বললো একদিন যে নর্মালি সন্ধ্যার পরে উপরে ওকে একা যেতে দেওয়া হয় না বাসায়। ওর মা ওকে সবসময় নিয়ে যায় রাতে ঘুমানোর সময়, আবার পরের দিন নিচে নিয়ে আসে পরে। ওকে, এখন একদিন এরকম ওনার মা তো মানে ওর মা অফিসে কাজ করে আর কি, তো অফিস করতে গেছে। তো ওই দিন সে সন্ধ্যার পরে সে পড়তে বসছে, পরীক্ষা, তো কিছু বই সে আনতে ভুলে গেছে উপর থেকে। সে উপরে চলে গেল বই আনার জন্য, চাবি নিয়ে উপরে চলে গেল। আর ওর যে নানি, মানে আমার ফুপি, উনি তাকে বলে দিচ্ছিল ভালো করে যে তুমি একা যাবা না, তুমি যদি যাও কাউকে নিয়ে যাবা। তো ও তাড়াতাড়ি চলে গেছে, ওই জিনিসটা মনে ছিল না। তো চাবি নিয়ে উপরে গেল, দরজা খুলে সে তার রুমে গেল আর কি। তার রুমে যে তার বই দরকার সে বই নেওয়ার পর কারেন্ট চলে গেল বাসায়। আচ্ছা, পুরোপুরি অন্ধকার। তো সে কোনো মতো রুমে কোথায় ক্যান্ডেল আছে, তার যেহেতু তার নলেজে ছিল, সে ক্যান্ডেল জ্বালালো। তো ক্যান্ডেল জ্বালানোর পরে সে এখন বের হবে আর কি, রুম থেকে বের হয়ে যে হলওয়েতে আসলো, দেখলো যে ক্যান্ডেল নিভে গেল। মনে করলো যে হয়তো বাতাসে, কিন্তু সে আবার জ্বালায় আবার হলওয়েতে গেল, নিভে গেল। এভাবে করতে করতে সে চিন্তা করলো যে আমি হলওয়েতে দাঁড়াই আমি ক্যান্ডেলটা জ্বালাবো। হলওয়েতে সে দাঁড়ায় সে ক্যান্ডেল জ্বালালো, কিন্তু দেখলো যে আবার নিভে গেল, এবং সে এবার স্পষ্ট ফিল করলো কেউ ফু দিয়ে ক্যান্ডেলটা নিভাই দিচ্ছে। আচ্ছা, তো তখন সে একটু ঘাবড়ে গেল যে এরকম হচ্ছে কেন। তো সে চিন্তা করলো আমি এখন তার মায়ের রুম, যেটা আর কি একদম হলওয়ের একদম শেষ মাথায় একটা রুম আছে, সে ওখানে যাবে আর কি। ওখান থেকে সে মানে লাইটার আছে আর কি, সে লাইটার নিয়ে আসবে আর কি, লাইটার নিয়ে জ্বালাবে। লাইটার তো নিভে আবার ইনস্ট্যান্টলি আবার অন করা যায়। তো সে যখন হাঁটা শুরু করলো, অন্ধকারের মধ্যে হাঁটা শুরু করলো হলওয়ে দিয়ে, তখন সে হাফওয়ে যাওয়ার পরে সে মানে শুনতে পারলো যে পিছ থেকে কে জানি হাঁটছে, তার সাথে পিছে কে জানি হাঁটছে, ফুটস্টেপ। তো সে প্রথমে থেমে পিছে তাকালো, অন্ধকার, সে তো কিছু দেখতে পারছে না। তো সে আবার যখন কন্টিনিউ করলো হাঁটা, তখন সে আবার মানে শুনতে লাগলো আর কি যে পিছে কে জানি হাঁটছে। তো মানে এরপর সে ভয় পেয়ে গেল এবং সে দৌড় দিল। সে পিছে তার মানে দৌড়ের যে ফুটস্টেপ, দৌড়ালে যে ফুটস্টেপ হয় ঠিক মানে সেরকমই ফুটস্টেপ সে শুনতে লাগলো আর কি পিছে। তো সে তাড়াতাড়ি তার মায়ের রুমে যে দরজাটা সিটকি নিয়ে আটকে দিয়ে সে বিছনায় শুয়ে পড়লো। বিছনায় শুয়ে লেপ দিয়ে পুরো গা ঢেকে ফেললো, এবং সাথে সাথে বিছনার পাশে একটা ইন্টারকম ছিল যেটা দিয়ে নিচে কথা বলা যায়, দোতলায় ফোন করা যায়। সে ফোন দিয়ে তার নানিকে বললো যে তুমি তাড়াতাড়ি উপরে আসো, আমি শব্দ শুনতেছি, তুমি তাড়াতাড়ি উপরে আসো। তো ওই সময় ফোনে শোনার পরপরই তার নানি তাকে বকা দিল যে তুমি একা গেছো কেন, তোমাকে তো বলছি কাউকে নিয়ে যেতে। তো বলছে যে আমি এখনই আসতেছি। তো সে ফোনটা রেখে আবার লেপে নিচে চলে যায়, রুম অন্ধকার। আচ্ছা, তো এখন মানে 1-2 মিনিটের মধ্যে সে দেখতে পারলো যে তার দরজার মধ্যে প্রথমে হালকা পাতলা শব্দ নক করার, এরপরে ধাপ করে দরজাটা খুলে গেল। কে জানি ধাক্কা মেরে দরজা খুলে ফেললো, এবং সে লেপের নিচে, সে লেপের থেকে বের হইতে খুব ভয় পাচ্ছে যে আমি কি বের হবো নাকি বের হবো না।
সে ওই সময় দেখতে মানে লেপের সাইডে একটু মানে ফাঁকা ছিল আর কি, সে ওখান দিয়ে বাইরে দেখতে পাচ্ছে যে লাইট দেখা যাচ্ছে, কিরকম একটু সাদা সাদা লাইটের মতো দেখা যাচ্ছে, কিন্তু সেই জিনিসটা কি পুরো ফুল ভিউতে তো নাই, সে বুঝতে পারছে না। তো এটার কারণে সে খুব ভয় পাচ্ছিল যে সে কি বের হবে না কি করবে। আর সে তারপর একটু পরে শুনতে পাচ্ছে যে ওই যে জিনিসটা আছে মানে রুমে আছে তার সাথে, সেটা বিছানার পাশ দিয়ে হাঁটতেছে, তার চারপাশে সার্কেল করে, চারপাশে সার্কেল করার মতোই আর কি, সে শুনতে পাচ্ছে আর কি। তো এখন সে যখন প্রায় 1-2 মিনিট এভাবে যখন হতে থাকলো, সে তারপরে ডিসিশন নিল মানে এখন ডু অর ডাই সিচুয়েশন, তার কিছু একটা করতে হবে। তার হয়তো সে ভয় পাচ্ছে সে যদি এখানে থাকে তার কিছু করে ফেলবে জিনিসটা, আর সে চিন্তা করতেছে আমি যদি এখন পালাই তাহলেও তো আমাকে ধরতে পারে। কিন্তু সে ডিসাইড করলো যে না, আমাকে পালাইতে হবে যেমনি হোক, কারণ না পালালে মানে অ্যাটলিস্ট পালালে তার একটা চান্স আছে এখান থেকে এসকেপ করার। তো সে লেফটটা খুলে দৌড় দিল, তার মানে দরজা যেখানে ছিল রুমের দরজার দিকে দৌড় দিল, এবং সে তখন যেটা দেখতে পারলো যে রুমের দরজার সামনে একটা সাদা আলোর মতো একটা কিছু ওখানে আছে আর কি, দাঁড়িয়ে আছে আর কি, মানে বাতাসে ভাসতেছে। তো সে যেহেতু দৌড়ের অ্যাটেম্প মানে অলরেডি নিয়ে নিছে, সে আর থামে নাই, সে এক চিল্লানি দিয়ে দৌড়ায় সেই আলোর ভিতর দিয়ে মানে ভিতর দিয়ে চলে গেল আর কি, আলোর ভিতর দিয়ে ঢুকে গেল বডিটা, ঢুকে বের হয়ে সে হল বেঁধে হাঁটা শুরু করলো দরজার দিকে। এখন এমনিতে অন্ধকার, কিন্তু ওর পিছে আলো, সে দেখতে পাচ্ছে, মানে সে তো যেহেতু অন্ধকারটা তো কিছু দেখার কথা না, কিন্তু আলোটা তার রাস্তা, সামনের রাস্তা যেখানে সে দৌড়াচ্ছে সেখানে মানে পিছ থেকে আলো আসার কারণে সে সামনে একদম মেইন ডোরটা দেখতে পাচ্ছিল যেখানে থেকে বের হতে হবে। সে দৌড়াচ্ছে আর পিছ থেকে আলোটা সামনে, সে বুঝতে পারছে যে তার পিছে আলোটা দৌড়ে আসছে। সে দৌড়াতে মেইন গেটে যখন গেল, যায় সে মেইন গেট খোলা, মেইন গেটের দিকে যাওয়ার সাথে সাথে দেখলো যে তার নানি উপরে চলে আসে কাজের মানুষদেরকে নিয়ে। এসব তাদেরকে তো জড়ায় টড়ায় ধরলো যে এরকম কি জানি আছে পিছে, কিন্তু তারা তাকে দেখলো কিছু নেই, পুরো অন্ধকার। তারপরে নিচে নিয়ে গেল, নিচে নিয়ে যাওয়ার পর ওকে তো আসলে এগুলো কিছুই বলা হয়নি। পরে ওর মাও আসলো রাতে ওই দিন, তারপরে এগুলো সব ওকে বলা হলো যে হয়েছে এখানে, তুমি আর উপরে যাবে না। এরপর থেকে উপরের থেকে তাদের যে জিনিস
তারপরে সে ভয় পেয়ে গেল যে আমি এটা কি দেখতেছি, আমি কবরস্থানে এসে আমি কি দেখতেছি, কবরস্থান মোস্ট পবিত্র প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমি এটা কি দেখতেছি, আমি এরকম দেখতেছি কেন, এত মানুষ দেখতেছি কেন, আমি এখানে একটু একটু আগে একটু মানুষ ছিল না, আমি যখন দেখি একজন মানুষ, কিন্তু ঘুরে দেখলে ওই মানুষটা নাই আর, যে মুখে কাপড় দিয়ে মুখে হাত দিয়ে কাঁদছিল সে নাই, ওর ছোট ছেলে মানে আমার চাচাতো ভাইটা কাঁদছিল, ওইটা ও দেখতে পায়, সবগুলো সব সিন দেখতে পায়, দুইজন একসাথে দেখছে, দুইজন একসাথেই দেখছে, মানে অদ্ভুত একটা ব্যাপার। তো চাচা মানে আর নড়তে পারছে না, সামনে আগাতে পারছে না, কিছুতেই আগাতে পারছে না, সে স্টেপ দিতেই পারছে না। তখনও তার থেকে ওই কবরস্থান মানে জানাজার স্থানটা একটু দূরেই, তখন সে দূর থেকে দেখলো একজন লোক দৌড়ে আসছে, ছিল একটা হুজুর, আচ্ছা ওইখানকার একজন হুজুর, যে নর্মালি কবর জিয়ারত করতে এসে 2-8 কালাম পড়ে, লোকদের সাথে এসে তাকে নিয়ে যায়। সে দৌড়ে এসে, আপনি এখানে কি করেন? এখানে তো আমরা রাত 12টার পর কোনো ভিজিটর ঢুকতে দিই না, আপনি কেন আসছেন? আপনাকে তো এখানে, আপনি কিভাবে ঢুকলেন এখানে? আমি তো গেট খোলা পাইছি, ভাই আমাকে বাঁচান। সে খুবই অসহায় বলে যে আমাদের বাঁচান। এটা বলতে বলতে সে পড়ে গেল, সে আর হাঁটতে পারতেছে না। তো ওই হুজুর তাকে কষ্ট করে ধরে নিয়ে, আমরা যা সবাই জানি যে কবরস্থানে ঢোকার পর 2তলা একটা বিল্ডিং আছে যেখানে হুজুরা থাকে, তো তাকে নিয়ে সে রুমে নিয়ে যায়, পানি খাওয়ায়, তাকে নর্মাল কন্ডিশনে নিয়ে আসে, এবং নিয়ে আসার পর বলে আপনার কখনো আজিমপুর কবরস্থানে রাত 12টার পরে আসবেন না, কাউকে নিয়ে আসবেন না, একাও আসবেন না, কাউকে নিয়েও আসবেন না, কারণ 1টার পর 12টার পরে আমরাও প্রায় অনেক সাউন্ড শুনি, কিন্তু আমরা এটা ওভারলুক করে যাই। আমাদের দেখেন একটা জানালা খোলা না, আমরা কোনো জানালা খোলা রাখি না এখানকার, আমরা জানালা বন্ধ করে ঘুমাই যাই। তো এখন সেই সময় আপনি চান্স পেয়েছেন, ঢুকে গেছেন, আপনার এটা কখনোই করবেন না। এরপর থেকে আমার চাচা একটু মানে কবরস্থানটা জিয়ারত করে আস্তে আস্তে কমিয়ে দেয়, কারণ সে এরপর থেকে কবরস্থানে খুব কম যেত, মানে যেতই না বলতে, তার ভয়ের কারণে সে এখনো পর্যন্ত প্রচন্ড ভয় আছে যে কবরস্থানে যাবে। সে নাকি এখনো প্রায় মানে স্বপ্নের মধ্যে হোক নর্মালি মানে ওই মানুষের হাঁটার সাউন্ড গুলা পায়, এবং যে যখন সে দেখে মানুষগুলো হাঁটছে, কারো পায়ে কোনো স্যান্ডেল ছিল না, সবাই ছিল খালি পায়ে, এবং সবার পরনে ছিল কাফনের কাপড়। আচ্ছা, সো এরকম মানে একটা খুবই মানে আমি এটা মানে রাসেল ভাই আমি বলছি লোম দাঁড়িয়ে যাচ্ছে, খুবই স্বাভাবিক। আমি এটা আমার কাছে 3-4 দিন আগে নিশ্চয়ই যিনি এক্সপেরিয়েন্স করেছেন তিনি যেভাবে বলেছেন, আরো বর্ণনাগুলো অন্যরকম ছিল, আর অনেক অনেক ভয় লাগার কথা। সেটাই মানে খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা, ইন্টারেস্টিং বলছি আসলে ব্যাপারটা, যার মানে না সে দেখেছে এরকম কবরের উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, কবরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ, সেটাই মানে এটা খুবই ভয়ের হওয়ার কথা। এবং আমি জানি না যে আমার সামনে যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে আমি কি করতে পারতাম। সো তারপরে খুবই স্বাভাবিক যে উনি একদম হাঁটতেই পারছিল না, উনি সেন্সলেস হয়নি, বাট উনি হাঁটতে পারছে না, ওনার সারা মানে হাত পা কোনো কিছুই চলছিল না। ওই হুজুরের হেল্প না থাকলে সে ওখানেই হয়তো বা পড়ে থাকতো বা বসে থাকতো, কিছু একটা করতে আর কি। ওনাদের যে কোনো ধরনের অ্যাটাক হয় না, এটাই ওরকম সে নড়তেই পারছে না, একদম তার হাত লিম্বস গুলা মুভ করছিল না, হাত পা ঠান্ডা হয়ে গেছে। সো যাই হোক, আমরা আরো কিছু এসএমএস দেখতে পাচ্ছি। আমাদের আরিফ MM কলেজ যশোর থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন রোমান সুপি, আমাদেরকে ঢাকা থেকে এসএমএস করেছেন, ভয় লাগছে আমাদেরকে। এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি যে আমাদেরকে আবজিৎ, আচ্ছা আমাদেরকে ঘোষ বাপ এসএমএস করেছেন ওল্ড ঢাকা থেকে, আমাদেরকে এসএমএস করেছেন ভাইয়া আমার নাম খোরশেদ। এছাড়াও আমাদেরকে আবরার এসএমএস করেছেন আমাদেরকে অনেকগুলি। রনি চিটাগং থেকে, যে ভাইয়া আর কত এসএমএস দিলে পড়বে আমি, আচ্ছা, এবং তিনি বলছেন যে তিনি আমাদের ভূত এফএম শুনছেন। আচ্ছা, আপনাকে আর এসএমএস দিতে হবে না, আমি এসএমএসটা পড়ে ফেলেছি। থ্যাংক ইউ আমাদেরকে এসএমএস পাঠানোর জন্য। রোমান আমাদের এসএমএস করেছেন। এনিওয়েজ, আমরা আবার একবার জানিয়ে দিই আমাদের এসএমএস করার নিয়মটা হচ্ছে bhuthfm@radiofurti.fm। এটাতে আপনারা ইমেল করবেন, আর এসএমএস করতে হলে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর সেই সাথে আমি বলি, আরো একবার বলতে চাই, সেটা হচ্ছে যদি আমাদের এই শোটা আজকে আনফরচুনেটলি কেউ মিস করেন, আমি জানি যে অনেকেই অনেক আশা করে, অনেক কষ্ট করে, অনেক সময় বের করে, কালকের কথা চিন্তা না করে আমাদের সাথে আছেন, তারপরে যদি কেউ জাস্ট ইন কেস মিস করে ফেলেন, তাহলেও হতাশ হবার কিছুই নেই। আপনি এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে পারেন। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040 এবং সিলেক্ট করুন চ্যানেল 22, আর আপনি
তারপরে দেখবেন যে একের পর এক এপিসোডের অপশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন এবং আপনি আপনার পছন্দের এপিসোডটি বেছে নিন সেখান থেকে। And now listeners can get the Bhoot FM tune as their caller tunes, my tunes from Airtel. Bhoot FM tune code is 92125 and you can activate it by sending an SMS or SMS to the CT space 92125 এবং সেন্ড করুন এটা 3123 নম্বরে। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমরা আমাদের আরো একজন আছেন যিনি আমাকে আসলে অনেকবার গত সপ্তাহেও বারবার করে বলছিলেন এই সময় তিনি এসেছিলেন গত সপ্তাহে এবং ইনফ্যাক্ট এই সপ্তাহে এসেছেন এবং তিনি অনেক কষ্ট করে অনেক স্টাডি করে নাকি মানে কিছু প্রমাণ পেয়েছেন যে আসলেই প্যারানর্মাল ব্যাপার সত্যি এবং এই সমস্ত ব্যাপার আছে। তো আমরা তার মানে তার যে মতামত সেটা আমরা তার মতামত হিসেবে ধরে নিচ্ছি এবং তার কাছ থেকে শুনতে যাচ্ছি। বলুন আপনার নামটা বলুন। আমি হুমায়ুন, ঢাকা মেডিকেল কলেজ থেকে। ওকে, আমি প্রথমে রেডিও ফুটটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাউকে ধন্যবাদ জানাতে হবে না, আপনি একদম পুরোপুরি ঘটনায় চলে যান। তো আত্মা আছে কিনা, ভূত জিন এগুলো আছে কিনা, এগুলো নিয়ে তর্ক কিন্তু বহুদিনের। সবাই মোটামুটি তর্ক করে যে কেউ বলে আছে কেউ বলে নেই, এবং বিজ্ঞানও তর্ক করে। বিজ্ঞানের একদল বলে যে বিজ্ঞানীরা ঠিক তর্ক মানে এটা বিজ্ঞানের বিষয় না আসলে। সায়েন্টিফিক্যালি তর্ক হয় যে একদল বলে আছে আর একদল বলে নেই। যারা বলে আছে তারা হাজার হাজার প্রমাণ দিয়ে গেছে যে আছে, আর যারা বলে নেই তারা কোনো প্রমাণ দিতে পারেনি, শুধু বলছে যে নেই, এগুলো আজগুবি। তো যে প্রমাণগুলো দেওয়া হয়েছে যে আছে সেগুলো, সেই প্রমাণগুলো থেকে আমি কিছু প্রমাণ আজকে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি শেয়ার করতে যাচ্ছি আত্মার অস্তিত্ব আছে কিনা এটা নিয়ে। আত্মার অস্তিত্ব আছে কিনা এটা প্রমাণ করার জন্য প্রথম যে বিজ্ঞানী পদক্ষেপ নিয়েছিলেন তার নাম হচ্ছে সার্জন ডানকান ম্যাকডুগাল। উনি একজন চিকিৎসক ছিলেন, আমেরিকান চিকিৎসক। উনি 6 জন যক্ষা রোগীকে নিয়ে পরীক্ষা করেছিলেন ওনার হাসপাতালে। তো 6 জন রোগীকে উনি বুঝতে পেরেছিলেন যে এরা মারা যাবে কিছুক্ষণের মধ্যেই। তারপর ওদেরকে রাজি করানো হয়েছিল যে আপনাদের মরার আগে ওজন মাপবো। তো ওরা রাজি হয়েছিল। তারপর তাদের ওজন মাপা হয়েছিল। আচ্ছা, ওজন মাপার পর জীবিত অবস্থায় ওজন মাপা এবং মরার পর ওজন মাপার পর উনি আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলেন যে দুই অবস্থায় ওজনের কিছু তারতম্য হয়েছে। 21 গ্রাম ওজন কমে গেছে সবারই, প্রত্যেকেরই 21 গ্রাম করে ওজন কমে গেছে, 0.75 আউন্স করে ওজন কমে গেছে। তারপর উনি সিদ্ধান্তে আসছেন যে আসলেই এদের মাঝে এমন কিছু ছিল জীবিত অবস্থায় যেটা মরার পর বের হয়ে গেছে, এটা কি আত্মা নয়? তারপর ইনি তার এই থিওরিটা আমেরিকান মেডিসিন নামক জার্নালে 1907 সালে প্রকাশ করেন। আপনারা যারা আগ্রহী এই 1907 সালের আমেরিকান মেডিসিনটা পড়ে দেখতে পারেন। আত্মা তো বেরিয়ে গেল, আত্মাটা মানে যে হোক, মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ভয়ের পার্টটা কি? এখানে যে আত্মাগুলো বের হয়ে যাচ্ছে এবং আমরা এখানে এবং আমাদেরকে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখতেছি, অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি দেখতেছি, এই আত্মাগুলি হয়তো আমাদের, আমি প্রমাণ করার চেষ্টা করতেছি যে আসলে এগুলো ঘটে। ওকে ওকে, তারপরে এছাড়া বিজ্ঞানীদের একটা কাজ হচ্ছে কি, একজন যদি কোনো থিওরি দেয় আর একজন কি করে এটা নিয়ে মানে এটাকে ভুল প্রমাণ করার জন্য চেষ্টা করে। তখন লস অ্যাঞ্জেলস পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষক এইস লাভ টুইনিং উনি কি করলেন, ইঁদুর নিয়ে গবেষণা শুরু করলেন যে আসলে কি আত্মা আছে। তিনি 70টা ইঁদুর জীবিত অবস্থায় ওজন মাপলেন, তারপর পটাশিয়াম সায়ানাইড প্রয়োগ করে মরার পর আবার ওজন মাপলেন। তারপর দেখলেন যে ওই একই কাহিনী, ওজন কমে যায়। তাহলে প্রমাণিত হচ্ছে যে আত্মা আছে এবং আমরা যে ভয় পাচ্ছি, অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি দেখতেছি, ভূত দেখতেছি, অবশ্যই এই আত্মার কারণে হয়তো দেখতেছি। আমার যেটা মনে হচ্ছে এখনো যে অনেকে ঘরের মধ্যে বিড়াল দেখেন, অনেকে অনেক কিছু দেখেন, যে মানে হয়তো দেখা গেল যে ওইখানে আসলে অনেকদিন আগে একটা বিড়াল মারা গিয়েছিল। আর আপনারা যারা ওজন মাপতে আগ্রহী তারা ফিজিক্যালি ওয়িং অফ দ্য সোল বইটি পড়তে পারেন। তাহলে কিভাবে ওজন মাপা যায়, কিভাবে কি করতে হবে, এখানে হয়তো বা সবকিছু পাবেন। আমরা মাঝে মধ্যে অশরীরী সাউন্ড শুনতে পাই, হঠাৎ করে রাস্তায় যাচ্ছি, হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পাই, ভয়ঙ্কর একটা শব্দ শুনতে পাই। এটারও সায়েন্টিফিক কিছু ব্যাখ্যা আছে আসলে যে এটা প্যারানর্মালি ঘটতেছে। তো ক্যাসেট রেকর্ডার দ্বারা ভূতের কণ্ঠ রেকর্ডিং করাকে ইভিভি বলে। এটার নাম পুরো অর্থ হচ্ছে ইলেকট্রিক্যাল ভয়েস ফিনোমেনা। আচ্ছা, এগুলো তো গেলই, এগুলো আমরা শুনতে চাই না। আমরা যেটা শুনলাম যে সেটা হচ্ছে আপনি যে বললেন যে মোটামুটি আপনার কথা হচ্ছে যে আত্মার একটা ব্যাপার আছে এবং সেটা আমাদের শরীরের মধ্যে আলাদা একটা জায়গা আছে, যেটার একটা ওজন আছে আর কি, এবং সেটা ওজনের তারতম্য ঘটে একটা মানুষ যখন জীবিত থাকে এবং তারপরে যখন মানুষটি মারা যায় তারপরে তার তারতম্য ঘটে। সুতরাং আপনি বলতে যাচ্ছেন যে এই আত্মাটা হয়তো আশেপাশে কোথাও, মানে আমি ঠিক মানে আমাদের খুব আজব লাগছে যে যেই মুহূর্তে মানুষটি মারা গেল সেই মুহূর্তে যদি ওজনটা সত্যিই কমে যায় এবং আপনি আপনার কথা যদি সত্যি হয় এবং আত্মাটা যদি তখনই বের হয়ে যায় ঘর থেকে, আমি জানি না ঘর তো চারিদিকে বন্ধ থাকলে কি হবে।
আমরা এখন আবার এসএমএস এ যাব। এসএমএস পড়বো কিছু। এসএমএস আমাকে শিখা এসএমএস করেছেন এবং তিনি দেখছেন আজকে অনেক ডাক্তাররা ইনফ্যাক্ট আপনাদের সঙ্গে রয়েছেন, সবাই মানে অলমোস্ট ডাক্তার এখানে। সো আজকে অনেকেই জয়েন করছেন, তারা সবাই যে বিভিন্ন মেডিকেল কলেজের নাম দিচ্ছেন, আমি সেগুলো পড়তে চাচ্ছি না আসলে। আমাকে শারমিন এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে মনীষা, জ্যোতি, বিথি, এবং আমাদের এসএমএস করেছেন অলিউর রহমান বরিশাল পুলিশ লাইন থেকে। অলরাইট, আমাদের মহিউদ্দিন লিখেছেন যে আমরাও 4 জন ফেনী কলেজ হোস্টেল থেকে লিখছি। নিপু রাঙামাটি থেকে লিখেছেন আমাদেরকে। কুমিরমুল আমাদের লিখেছেন, এসএমএস করেছেন। আনিস করাইল টিএনটি থেকে আমাদের এসএমএস করেছেন। রিয়াজ এসএমএস করেছেন। নাইম এসএমএস করেছেন। এসএমএস করেছেন ময়মনসিং থেকে আশির। এসএমএস করেছেন ফাহাদ, উর্মি, এছাড়াও নিলয় সহ আরো অনেকে। আমাদের আবারও গেস্ট চেঞ্জ করতে হবে, সো আমরা একটা ছোট্ট ব্রেক নেই এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, রেডিও ফুর্তির সাথে থাকুন। এবং আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে যে আপনারা আমাদের এসএমএস পাঠাতে পারেন। এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। রেডিও ফুর্তি আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি আছি রাসেল এবং আমার সঙ্গে মাসুম আছেন এবং সেই সাথে রয়েছেন আমাদের গেস্টরা। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব, কারণ আমরা এখন অনেকগুলো ঘটনা আমাদের কাছে রয়েছে। সো আপনারাও কেউ ঘুমিয়ে যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আমি দেখতে পাচ্ছি যে অনেকে এসএমএসও করছেন এখনো পর্যন্ত, যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি নাইম মোহাম্মদপুর থেকে লিখেছেন যে তিনি ঘরে একা শুয়ে ভূত এফএম শুনছেন। জাহিদ আমাদের এসএমএস করেছেন সৈকত গোরস্তান রোড বরিশাল থেকে।
আমার পাশে কেউ আছে কিনা। ওটা তাকাতে তাকতে দেখলো ওটা ভ্যানিশ হয়ে গেছে। সে তাড়াতাড়ি বাসায় চলে যায় এবং পরদিনই তার বাবাকে গিয়ে ইনফর্ম করে। তার বাবা খুবই ওলি টাইপের একজন মানুষ, খুবই নামাজ কালাম পড়তো। সে সবসময় এই মানে কি বলে দোয়া কালামের মধ্যে থাকতো সারাক্ষণ। তো উনি ঘটনাটা শুনলেন, শোনার পরে বললে যে তুমি সবসময় একটু সেফ থেকো, এই তাবিজটা সাথে রাখো। সে তাবিজ দিয়ে দিল। কিন্তু ওই তাবিজ নেওয়ার পরও আমার চাচি যা দেখা বন্ধ করলেন না। সে একদিন ছাদে উঠলো, একটু মানে ওনার একটু স্বাস্থ্য ছিল আর কি, ছাদে ডায়াবেটিসের পেশেন্ট, সে ছাদে উঠে প্রায় হাঁটতো। তো ছাদের থেকেও সে একদিন দেখতে পেল জিনিসটা। ওকে, এটা আমার চাচির ঘটনা গেল। তার 7 দিন পর আমার বড় চাচা রাত্রে করে বাসায় ফিরছে। রাত্রে তখন 1টা বাজে। সে আসার সময় দেখলো যে কি দেয়ালের উপরে কে বসে আছে। সে ভাবলো যে এত রাতে, তো তাকে কি জিজ্ঞেস করি, তুই কে, দেয়ালে বসে আছিস কেন, এত রাতে বসে আছিস কেন? আমাদের এরিয়া, আমার দাদা চাচার ওখানে জন্ম, তারা একটু পাওয়ার দেখাতে গিয়ে জিজ্ঞেস করলো তুই কে। ও যখন ওনার দিকে ফিরলো, ওই চেহারা বলার মতো আর না, চাচা ওইখানেই শেষ। আচ্ছা, তো চাচাকে ওখান থেকে পরে দেখলো যে দারোয়ান ছিল আমাদের ওখানে, দেখেছে চাচাকে পড়ে গেছে, তাকে ওকে নিয়ে বাসায় চলে যায়। কিন্তু দারোয়ান এখানে এসে কোনো কিছু দেখে নাই। দারোয়ানের কাছ থেকে আমরা কোনো কিছু পাই নাই, কিন্তু ওখানে দারোয়ান কন্টিনিউয়াসলি পাহারা দিত। তো আমাদের পাশের বাসায় যে একটা মানে ভাইয়া আছে, সেও দেখেছে। এবং এই মেসের লোকজনও প্রায় টিনের উপরে সাউন্ড পেত। মেসটা দোতলার উপরে টিন, প্রায় সাউন্ডটা পেত। তো এরকম করতে করতে একদিন ওই মানে চাচির বাবা, তাকে ইনফর্ম করা হলো। সে আসলো ওইখানে এবং সে এসে বলে কড়ই গাছটা তো খুবই খারাপ কড়ই গাছ, এইখানে তো তুমি কিভাবে যাওয়া আসা করো তোমরা, আমি বুঝি না। তো পরের দিন সে খুব দোয়া কালাম পরে এই কড়ই গাছটা বেঁধে দেয়। এর 1 সপ্তাহ মাঝে কড়ই গাছটা পুরাটাই শুকিয়ে পড়ে। একদমই আমি আপনাকে এখন গেলে দেখাতে পারবো কড়ই গাছটা, একটা পাতাও নাই, কিন্তু কড়ই গাছটা এখনো ওখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখনো দাঁড়িয়ে আছে, একটা পাতাও নাই, কিচ্ছু নাই। তো এরপর থেকে ওই জিনিসটা ছাদে মানে কড়ই গাছ আর দেখা যায় না। কড়ই গাছ আর আম গাছ, ওই আম গাছের পাশে বাঁশঝাড় ছিল, ওখানেই দেখা যেত নর্মালি জিনিসটাকে। এরপর থেকে কেউ আর দেখতে পেত না। রিসেন্টলি 6-7 মাস আগে আমার ফুপি, এখন আমাদের নারায়ণগঞ্জে থাকতো, এখন সে চলে এসেছে 5 তলায়। আমার ফুপা মারা গেছেন আর কি, তো আমাদের সাথে থাকে 5 তলায়। সে 5 তলায় ছাদে, তারও ডায়াবেটিস আছে, সেও ছাদে প্রায় হাঁটে আর কি। তো সন্ধ্যার সময় 5টা থেকে 6টা পর্যন্ত হেঁটে 5-6 মাস আগে সে সন্ধ্যার সময় দেখলো আমাদের ছাদের উপর ট্যাঙ্কি উল্টো হয়ে কি জানি দাঁড়িয়ে আছে। ট্যাঙ্কির উপরে, আমাদের ট্যাঙ্কিটা মানে যেদিক দিয়ে ছাদে উঠে ওটার উপর আবার ঢালাই করা, ওইটার উপর ট্যাঙ্কি, তো ওখানে দাঁড়িয়ে আছে উল্টো হয়ে। ফুপি প্রচন্ড ভয় পেয়ে যায় যে এখনো কি এই জিনিসটা আছে। সে আগে শুনতে পায় ঘটনাটা, তো সে দেখেনি কখনো, কিন্তু এই 5-6 মাস আগে সেই জিনিসটা দেখতে পায়। এবং সেজন্য আমি বলেছি যে আমার বাসাটাতে এই পর্যন্ত অনেক কিছু হয়েছে যেটা আমি জানতাম না। আজকে রেডিও ফুড থেকে না বলে আমি আর পারিনি। হ্যাঁ, আমি সবচেয়ে বড় কথা যে রোড নাম্বার বা কোনো কিছু বলছি না, জায়গাটা হচ্ছে আমার একটা জায়গা যেটা নিয়ে আমরা অনেক 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 কথা শুনেছি। এরকম একটা জায়গা ঢাকাতে, তাই না? মানে জায়গাটা তো ধানমন্ডিতে, আমি বলে দিলাম ধানমন্ডিতে। এবং ধানমন্ডি নিয়ে আমরা আমাদের যখন ভূত এফএম শুরু করি তখনই ধানমন্ডি দিয়েই শুরু হয়েছিল ঘটনাটা। এবং ধানমন্ডিতে যারা চলাফেরা করছেন এবং ধানমন্ডিতে যারা বাস করেন তারা একটু সাবধানে থাকবেন। এবং ধানমন্ডিতে ওই যে বলে না যে সম্ভাবনাময় একটা এলাকা আর কি, ধানমন্ডিতে সমস্ত দেখা, যাদের খুব শখ তারা এই ভূত এফএম শুনতে শুনতে আপনার জানালার পর্দাটা একটু সরিয়ে দিন বা ছাদে চলে যান, দেখবেন কিছু একটা দেখার সম্ভাবনা থাকতেও পারে। আমি অবশ্য মানে কি বলবো যে আমার যে ঘটনাগুলো বলি সেটাও মনে হয় ওই এলাকার কারণে, আমার ওই আশেপাশেই থাকতে হয় এবং সেখানেও এই ঘটনাগুলো ঘটে এই একটা কারণে। কিন্তু অনেকেই দেখেছে। হ্যাঁ, সেটাই আমি এর আগেও একটা ঘটনা বলেছিলাম যে আমার এরকম হয়েছিল যখন আমি আগে ওই এলাকার কাছাকাছি থাকতাম না, কিন্তু আনফরচুনেটলি আমি শুনতে পাইনি, মানে আমি দেখতে পাইনি, কোনো সাউন্ডও পাইনি। আচ্ছা, আপনি এখনো পর্যন্ত দেখতে পাননি? আচ্ছা, তো আপনি কি দেখতে চান নাকি সেটা? হ্যাঁ, আমার খুব দেখার ইচ্ছা। তাহলে তো কোনো সমস্যা নেই, দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি দেখে ফেলেন। এবং আপনি দেখে ফেললে লাভটা কি আমার? আমি দেখতে পেলে লাভটা হচ্ছে আমি আপনাকেই ওই দিন সাথে করে নিয়ে যাবো। এক্স্যাক্টলি, আপনি এসে সেটা শেয়ার করতে পারবেন, সবাই জানতে পারবে। থ্যাংক ইউ। আমার যেটা মনে হয় যে আমার কিছু এসএমএস পড়া উচিত। আমাকে ডুয়েট থেকে লিখেছেন আমাদেরকে যে আচ্ছা, ডুয়েট থেকে লিখেছেন, নাম লেখেন নাই। নাম না লিখলে আমি আসলে বুঝতে পারছেন যে আপনি কি। আকবর সবুজ আমাদের এসএমএস করেছেন, অর্ণব 007 আমাদের এসএমএস করেছেন, এছাড়াও সাজিদ সুরভি আমাদের এসএমএস করেছেন, আমাকে এসএমএস করেছেন লাইকিমন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন তারিকুল, এছাড়াও অর্ণব আমাদের এসএমএস করেছেন, রুমেল আমাদের ফেঞ্চুগঞ্জ থেকে আবারও এসএমএস করেছেন। এবং আসল ভাই প্লিজ আমার এসএমএসটা পড়ো। আমার বাসায় তাল গাছের নিচে বসে আমরা 3 বন্ধু
একসাথে শুনছি। বা আপনার একটা কাজ করুন, শোনার সময় তাল গাছের দিকে তাকিয়ে থাকবেন। পৃথা আমাদের SMS করেছেন ফ্রম বরিশাল। ভাইয়া আমি এর আগে অনেক SMS করেছি বাট পড়া হয়নি। রুহুল এবং নোভা আমাদের ময়মনসিংহ থেকে SMS করেছেন, আমাদেরকে লিখেছেন যে আচ্ছা রাসেল ভাই আলিফ ভাইয়ের স্টোরিগুলো পুরোই ফাটিয়ে দিয়েছে। আলিফকে থ্যাঙ্কস বলা উচিত। থ্যাংক ইউ। নাম কি? নামটা লিখেন নাই। আচ্ছা ভাইয়া যেই আমাকে থ্যাংক ইউ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। কষ্ট করে রাত 1:33 বাজে এখন আমার মানে ঘটনাগুলো শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। সেটাই আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ঝিলিক, রুবা, নিপা, বৃন্দা, নাবিলা, জালালাবাদ, রাজীব, রাবেয়া মেডিকেল কলেজ থেকে আমাদের SMS করেছেন যে আমরা সবাই ভূত FM শুনছি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আবারও SMS করেছেন শারমিন ময়মনসিংহ থেকে। SMS করেছেন আমাদের জিয়াউর রহমান গোলাপপুর, দুর্গাপুর, রাজশাহী থেকে। এছাড়া আমাদেরকে সানমুন কুম SMS করেছেন এবং আমাদেরকে আরো অনেকেই দেখতে পাচ্ছি। রাফসান খান SMS করেছেন শান্তিনগর থেকে এবং তিনি বলছেন যে রাসূল আমি ধানমন্ডিতে ভূতের গলি আছে। আচ্ছা তাই, আচ্ছা ভূতের গলি, ধানমন্ডিতে ভূতের গলি নামে একটা, ধানমন্ডির কাছাকাছি ভূতের গলিতে যেখানে আমি এক সময় থাকতাম আর কি। হ্যাঁ, কিন্তু ওখানে ভূত আছে বলে আমার মনে হয়নি। ওখানে আমার খুব খুব মানে ওখানে ভূতের চাইতে বড় কথা হচ্ছে আমি কোনোদিন ওখানে ভূত দেখতে পাইনি, কিন্তু ওখানে ভাই আমার একবার ছিনতাই হয়েছে, ছিনতাইকারীর সাথে দেখা হয়েছে, ভূতের সাথে দেখা হয়নি। তবে তারা ছিনতাই যারা করেছেন তারা ভূত ছিল কিনা আমি বলতে পারবো না, কারণ আমি তখন প্রচন্ড ভয় পেয়েছিলাম। This track was downloaded from FusionBD.com. অস্ত্রের মুখে পড়েছিলাম আর কি। এনিওয়েজ আমাকে আরজু SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি লিভার বয়, আচ্ছা লাভার বয় হবে এটা আসলে, লাভার বয় SMS করেছেন। এছাড়াও আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি ইমু চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে। যাই হোক, যারা SMS পাঠাতে চান তাদেরকে SMS পাঠানোর নিয়মটি বলি। মোবাইলের মেসেজ অপশনে চলে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। শুনছেন সব সময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমরা চলে যাব নেক্সট ঘটনায় এন্ড আমাদের নেক্সট যে গেস্ট রয়েছেন তার নামটা একটু বলবেন প্লিজ। হাই লিসনার্স, আমি ফাহাদ মুদাসসির, ঢাকা মেডিকেল কলেজ। ওকে জি, সবার আগে ধন্যবাদ জানাই যারা এই শীতের রাতে কষ্ট করে ভূত FM শুনছেন তাদেরকে। সঙ্গে ধন্যবাদ জানাই আমার ফ্রেন্ড সার্কেলকে সহ অন্যান্য সহপাঠী এবং ভাই বোনদের। তো আমি যে গল্পটা শেয়ার করব সেটা হচ্ছে আজ থেকে অনেক আগের ঘটনা। এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড অতনু তার চাচার কাছ থেকে শোনা। তো তার চাচা মানে যখন শুনছিলেন যে আমরা ভূত FM আসছিলাম, তারপর তিনি আমাদেরকে গল্পটা শুনিয়েছিলেন। তো ঘটনাটা হচ্ছে 1974 সালের ঘটনা। তো ওনার মানে অতনুর চাচার বন্ধু অরিনজয়, তিনি তখন একটি বন্দরে চাকরি করেন, চট্টগ্রাম বন্দরের ঘটনা এটা। তো তিনি যখন চট্টগ্রাম বন্দরে চাকরি করেন, সরকারি চাকরি হওয়ার কারণে মানে তিনি সেখানে একটি কোয়ার্টার পান। তো কোয়ার্টারে তিনি ছিলেন একটি রুমে, মানে রুমটা দক্ষিণ দিকের একটি রুম, অনেক সুন্দর, মানে বাতাস টাতাস সবসময় আসে, এরকম একটা রুমে ছিলেন। তো প্রথম 5-7 দিন অনেক ভালো কাটলো তার। তিনি হঠাৎ মানে নোটিস করলেন যে তিনি মনে হয় নুপুরের শব্দ শুনতে পাচ্ছেন ঘুমের মধ্যে। তো হঠাৎ জেগে উঠলেন, জেগে উঠে দেখলেন যে কিছুই না, তারপর আবার ঘুমিয়ে গেলেন। তো পরের দিন উনি যখন বারান্দায় বসে কলাম লিখছিলেন, মানে উনি একটি কাগজে কলাম লেখেন, তো উনি যখন কলাম লিখছিলেন এমন সময় তার দারোয়ান তার রুমে আসলো, এসে কোনো কথা না বলে একটি চিৎকার দিল, চিৎকার দিয়ে সে সেখান থেকে চলে গেল। তো তিনি জানতে চাইলেন যে কেন চিৎকার দিয়ে চলে গেল। পরের দিন সকালে দারোয়ানের সাথে দেখা হলো, তিনি দারোয়ানকে জিজ্ঞেস করলেন যে তুমি কি কাল আমার ওখানে আসছিলে? তখন বলল যে হ্যাঁ আমি আসছিলাম। তো বলল যে তুমি কোনো কথা না বলে কেন চলে গেছো? তখন বলল স্যার আপনার পিছনে একটা মহিলা দাঁড়িয়ে ছিল এবং মহিলা মানে পিকট আকৃতির একটা চেহারা, মুখে রক্ত ছিল। তো উনি বললেন যে তুমি এসব কি বলতেছো, আমি তো রুমে একা ছিলাম, আমার রুমে কেউ ছিল না। তো উনি ভাবতেছেন যে হয়তো মানে ভুল কিছু দেখছেন, দেখে এইসব কথা বলতেছেন। তো তিনি অফিস থেকে আবার বাসায় আসছেন, বাসায় এসে মানে খুব ক্লান্ত ছিলেন, তো ঘুমিয়ে গেছেন। তো যখন রাত মাঝরাতের মতো এরকম সময় তিনি মানে শুনতে পেলেন যে নুপুরের শব্দ জোরে জোরে শোনা যাচ্ছে। তো নুপুরের শব্দে তার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে তিনি পানি খাবেন, এরকম মুহূর্তে তিনি দেখলেন যে তার খাটের পিছনে একটি মহিলা দাঁড়িয়ে আছে। তো উনি বললেন যে তুমি কে? উনি তো ভয় পেয়ে গেছেন, যে বলতেছেন তুমি কে, কেন বা এত রাতে এখানে? তো বলছে, ও মহিলা বলতেছে আমি তোমার কোনো ক্ষতি করব না।
তখন জিজ্ঞেস করলেন তুমি ক্ষতি করবে না, তাহলে এখানে কেন? তো বলতেছে আমার কিছু কথা আছে, সেগুলো তোমাকে বলবো। তো এই বলবো বলেই সে হারিয়ে গেল। যাই হোক, সে রাতে তার ঘুম হলো না অরিঞ্জয় চৌধুরীর। পরের দিন অরিঞ্জয় চৌধুরী আবার আসলেন, আবার মানে ঘুমিয়ে গেছেন। তো মাঝরাতের দিকে আবার সেই নুপুরের শব্দে তার ঘুম ভাঙলো। তো এরকম সময় তিনি মানে দেখতে পেলেন যে তার দরজায় কি জানি নক করছে। তো দরজা খুলে দেখেন যে সেই মহিলা, তার মুখে রক্ত ছিল। তো তিনি স্বাভাবিকভাবে অনেক ভয় পেয়ে গেছিলেন। তারপর অনেক কৌতূহলী মানুষ একটু সাহস করে তাকে জিজ্ঞেস করলো যে তুমি আবার এসেছো কেন? তখন মহিলা বলল যে আজকে আমি আমার কথাগুলো তোমাকে বলবো। তখন অরিঞ্জয় চৌধুরী জানতে চাইলেন যে কি ঘটনা। তখন উনি বললেন যে 1971 সালে যখন মানে পাক বাহিনী মানে ওই রুমে তাকে ধরে এনে মানে ধর্ষণ করে হত্যা করায়। তো তারপর উনি বলতেছেন যে আমার অতৃপ্ত আত্মাটা এখনো থেকে গেছে পুরো হ্যামলেট। তো যখন মানে ওই মহিলা কথা বলতেছিলেন, তো ওই মহিলা বলল যে আমার পায়ে একটা নূপুর আছে, এটাই হচ্ছে তুমি আমাকে চিনতে মানে যে শব্দটা শুনতে পাও সেটার শব্দ। তো উনি বিশ্বাস করলেন না। তো উনি বললেন যে তোমাকে যে মানে এভাবে মেরে মানে ফেলেছে তার প্রমাণ কি? তখন বললেন যে আমার কবরটা এই মানে কবর মানে আমাকে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে এরকম জায়গায়। তো পরের দিন উনি কি করলেন, মানে নিজে না গিয়ে সরাসরি পুলিশকে ইনফর্ম করলেন এবং পুলিশকে নিয়ে তিনি ঘটনাস্থলে গেলেন। ঘটনাস্থলে যেয়ে দেখেন যে এরকম একটি জায়গায় মাটি চাপা দেওয়া আছে এবং তুলে যে লাশটা দেখলেন, লাশ তো না মানে আর কি হাড় ওখানে পড়েছিল। এবং তিনি একটি জিনিস খেয়াল করলেন, সেখানে একটি নূপুর পড়েছিল। তাতে মানে তিনি যেটা ভাবলেন যে মহিলাটা সত্যি বলছিল এবং মহিলার সাথে যে ঘটনাটা ঘটছিল সেটা সম্পূর্ণ বাস্তব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঘটনাটা অনেকটা যে হ্যামলেট টাইপের, বাট হচ্ছে যে ঘটনাটা যিনি বলেছেন তার পরিচয়টা আমি জানি, আপনি আমাকে বলেছিলেন, এবং তিনি একজন খুব মানে কি বলবো যে একটা ভালো একটা কলামিস্ট, মানে বিখ্যাত স্বনামধন্য একজন কলামিস্ট, তিনি এই ঘটনাটা বলেছেন। সো থ্যাংক ইউ আমাদের সাথে ঘটনাটা শেয়ার করার জন্য। আমি একটা হচ্ছে আমি আসলে মুভির নাম গুলিয়ে ফেলি, তো এই যে আত্মাও মাঝে মাঝে মিথ্যা